ছবিটা একটু কম নেন না, তার ছবিটা নেওয়ার পরে বাংলাদেশ ছবিটা টানেন, হ্যাঁ টানেন, বামে যান, তার ছবিটা সাক্ষাৎকারে নেবেন পুরো। ভাই এটা আমার তার সাক্ষাৎকার রাখে দেয়, এটা দেয় আরে ওই যাওয়ার কেনা लोगों से जवाब दिए थे। हाँ? तो लगा था तो सही क्लिक कर लेते हैं, जो टाइप बटन क्लिक करो। আমি আজকে যে রাজনীতি করছি এটা আমার পারিবারিক ঐতিহ্য থেকে করছি। আমার পূর্বপুরুষরা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে এই অঞ্চলের জনমানুষের জনপদের কল্যাণ সাধনে, তাদের স্বার্থ রক্ষায় এবং দেশ এবং জাতির উন্নতি অভিবৃদ্ধির কথা বিবেচনা করে আমি রাজনীতিতে আছি। আমার পিতা এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং জাতীয় সংসদের 2বার সদস্য ছিলেন। হালুয়াঘাট ফুলপুর অঞ্চল থেকে দুইবার জাতীয় সংসদে তিনি প্রতিনিধিত্ব করেছেন জনগণের ভোটে। তো তারই ধারাবাহিকতায় আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ যারা জাসদের সাথে যুক্ত ছিল, সমর্থিত ছিল, সেই ছাত্রলীগের উপজেলার, জেলার এবং কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি। এবং একসময়ে ময়মনসিংহের প্রখ্যাত শিক্ষাঙ্গন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আমি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং সেখানে ভিপি নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছিলাম। কাজী ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা, তারই মধ্যে দিয়ে আমি জাতীয় রাজনীতিতে আমি অংশগ্রহণ করেছি। তো কোনো এক সময় আমি জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কিছুদিন গণফোরামের সাথে যুক্ত ছিলাম, কিছুদিন জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলাম এবং সর্বশেষ 2006 সালে 28শে নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুরোধে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করি এবং 2006 সাল থেকে অদ্যাবধি বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত আছে। আমি রাজনীতিতে আছি প্রায় 44 বছর।
1969 থেকে কোনো আন্দোলন যেটা শুরু হয়েছিল তখন মিছিলে নেমেছিলাম, আর এখন পর্যন্ত এই রাজনীতির সাথে সক্রিয়ভাবেই যুক্ত আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি 10ম জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেই সংসদ নির্বাচনে আমি বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করি। বিগত 2টি নির্বাচনেও 9ম জাতীয় সংসদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় যে সংসদ নির্বাচন হবার কথা ছিল সেখানেও আমি বিএনপির মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি দলের সাথে যুক্ত আছি। আমি আশা করছি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে আওয়ামী লীগের ক্ষমতাকে মোকাবেলা করবার জন্য, কিংবা রাজনৈতিক দল হিসেবে যে আওয়ামী লীগ প্রতিপক্ষ তারা খুবই শক্তিশালী, সেই শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করে বিএনপির জন্য এই আসনটি জয় করে নিয়ে আসা এটা সকলের পক্ষে সম্ভব হবে না। যারা জনগণের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত, যারা ঘাটে মাঠে ময়দানে মানুষের ভালো মন্দের সাথে সম্পৃক্ত, তারা ছাড়া এই আসন আওয়ামী লীগের কাছ থেকে পুনরুদ্ধার করা খুবই কঠিন। সেই বিবেচনায় আমি মনে করি যে আমি তৃণমূলের মানুষ, আমি রাজনীতি করি জনগণকে নিয়ে, ছাত্র রাজনীতি করেছি, আজকেও জনগণকে নিয়ে রাজনীতি। আর বাকি যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন তারা কখনোই তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত ছিল, মানুষের সাথে সম্পৃক্ত নয়, এবং দলের নেতাকর্মীরাও সেভাবে তাদের কাছে প্রশ্রয় পায় না, কোনো সুযোগ সুবিধা পায় না, তাদের ভালো মন্দ তারা দেখে না, যেখানে তারা কর্মী বিচ্ছিন্ন, জনগণ বিচ্ছিন্ন, দল বিচ্ছিন্ন, এবং তারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত নেই। বিএনপির যত আন্দোলন হচ্ছে গত 4.5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নিপীড়ন, আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তাদেরকে কখনো মাঠে পাওয়া যায়। কাজেই যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারা যদি মনোনয়ন পায় তাহলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না, জনগণ তাদেরকে পছন্দ করবে না, এবং জনগণকে তাদের পক্ষে নামানো খুব কঠিন হবে। ইভেন আমি মনে করি যে দলের নেতা কর্মীদেরকে নামানোই কঠিন হবে। সেই ক্ষেত্রে আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে বলেছেন তিনি মাঠ জরিপ করে যিনি জনপ্রিয়, যিনি নির্বাচনে জিততে পারেন, যাকে দিয়ে এই আসন পুনরুদ্ধার করা সম্ভব, সেই ইনফরমেশনগুলো কালেকশন করা হচ্ছে, এবং সেই ইনফরমেশনগুলোর ভিত্তিতেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। যদি তাই সত্য হয় তাহলে আমি 100% নিশ্চিত এই আসনে, হালুয়াঘাট ধোবাওয়ারা আসনে 146 ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাওয়ারা যে আসন, সেই আসনে বিএনপির মনোনয়ন আমাকে না দিয়ে কোনো বিকল্প নেই। আমি এটার সবচেয়ে বড় দাবিদার এই জন্যে যে আমি মাঠে ঘাটে আন্দোলনের সংগ্রামী ছিলাম, আমার নেতাকর্মীরা জেল খেটেছে, আমরা মিছিল করেছি, আমরা সরকার বিরোধী আন্দোলন করেছি, এবং আমরা জনগণের দাবির সপক্ষে ছিলাম। সেই কারণে আমি আশা করি যে এই দলের মনোনয়ন আমাকে দলের যারা পার্লামেন্টারি ভোট তারা সদয় বিবেচনা, এবং এই বিবেচনা করলে জনগণের প্রতি সুবিচার করা। যদি জনগণের মনোভাবকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, গুরুত্ব দিই, তাহলে আমার বিশ্বাস যে আমি আর পাওয়ার যোগ্যতা সঙ্গে। আরেকটি কথা আমি বলব যে বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচন বাংলাদেশের খুব বেশি উপজেলা চেয়ারম্যান তাদের ব্যক্তিগত ইমেজ থেকে বিএনপির পক্ষে নির্বাচিত হতে পারে না। যে কয়জন নির্বাচিত হয়েছে আমি তাদের মধ্যে অন্যতম একজন। খুবই স্বল্প সংখ্যক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত হয়েছে, এবং আমার নির্বাচনের বিরোধিতা করেছেন আফজাল ইসখান এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তারা দুইজন আমাকে, আমি যাতে নির্বাচিত হতে পারি এই ব্যাপারে কোনো সাহায্য, সহযোগিতা এবং সমর্থন দেননি। তাদের বিরোধিতা সত্ত্বেও আমি বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত হয়েছি, বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। এটা প্রমাণ করে যে
আমি দলের কোনো মার্কা নিয়ে দাঁড়াই, দলের দুইজন প্রভাবশালী নেতা, দুজন কেন্দ্রীয় নেতা, তারা আমার সরাসরি বিরোধিতা করেছে এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফারুক আহমেদ খান আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে আফজাল খান এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সমর্থন দিয়েছেন, শুধু সমর্থন দেয়নি, আর্থিকভাবে সহযোগিতা করেছে। কাজেই তাদের এত বিরোধিতা সত্ত্বেও, আওয়ামী লীগের বিরোধিতা এবং বিএনপির দুজন প্রভাবশালী নেতার বিরোধিতা সত্ত্বেও আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি একটা ভিন্ন মার্কা দিয়ে, দলের মার্কা ছাড়া। এটা প্রমাণ করে যে এলাকায় আমার জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে। কাজে আমি এই প্রেক্ষাপটেও দাবি করি যে আগামী নির্বাচনে দল আমার বিষয়টি বিবেচনা করবেন এবং আমাকে মনোনয়ন দেবেন। এবং প্রমোদ মানদিন, যিনি এখন বর্তমানে প্রতিমন্ত্রী, সরকার এক মন্ত্রিসভার সদস্য, এবং তিনি এইখানে তিনবার এমপি হয়েছেন, তিনি একটি শক্তিশালী প্রার্থী সমস্ত বিবেচনা। তার এই শক্তিকে পরাভূত করতে হলে, মোকাবেলা করতে হলে যাদের বুনিয়াদ শক্ত আছে, কারণ আমি এখানে 44 বছর এই রাজনীতির সাথে মাঠে সাথে যুক্ত, আমার পরিবার পরিজন সবাই এখানে রাজনীতির সাথে যুক্ত ছিল, আমরাই সক্ষম প্রমোদ মানকিনকে মোকাবেলা। আর নাহলে অন্যরা অনেকে দিনের বেলায় পালাই চলে, কারণ এটি একটি সীমান্তবর্তী উপজেলা, দুইটা উপজেলায় সীমান্তবর্তী। কাজেই আমাদের ওই পারে ভারত এবং গারো সাম্রাজ্য মেঘালয়। প্রমোদ মানকিন একজন গারো খ্রিস্টান, আওয়ামী লীগের প্রার্থী। এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। আমরা যে নির্বাচনী কৌশল অবলম্বন করব, সেই কৌশলে আমাদেরকে যদি সব দিক থেকে জিততে হয়, তাহলে এর বাইরে কোনো। আমি বিশ্বাস করি যে আমরা আমাদের সংগঠনের কাজ তৃণমূল পর্যায়ে পর্যন্ত করেছি। বাকি দুজনে কোনো তৃণমূলের সংগঠন নেই। আমরা ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি সব আমাদের করা আছে। আমাদের সেন্টার কমিটি করা আছে। প্রত্যেকটা সেন্টারে আমাদের যারা নির্বাচনী এজেন্ট তাদের তালিকা প্রস্তুত করা আছে। আমাদের যারা ভোট ক্যারি করবে, বাহন যারা হবে, সেই কর্মী বাহিনী গ্রুপে গ্রুপে বিভক্ত করা আছে। কাজে এই নির্বাচনটি, যেখানে আওয়ামী লীগ চাইছে যে তাদের দলের অধীনে এই নির্বাচনটি করা, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আছে, অনেক আশঙ্কা আছে। আমরা দাবি করছি, আমার দল দাবি করছে, আমার দলের নেত্রী দাবি করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলছে যে তারা কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকার দেবে না। সেই ক্ষেত্রে একটা সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং আওয়ামী লীগ যদি কোনো কারণে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়, সেই নির্বাচনটাকে মোকাবেলা করবার জন্য বিএনপির আমরাই শক্তি রাখি, সামর্থ্য রাখি আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়। এটা আফজাল খান বা প্রিন্স সাহেব রাখেন। তারা মাঝে মধ্যে বেড়াইতে আসেন মেহমানের মতো, আবার তারা মাঝে মধ্যে 2-4 দিন থাকেন, আবার চলে। স্থায়ীভাবে তারা এখানকার কোনো বসতি না, এখানে থাকেন না, তাদের আত্মীয় স্বজনরা এখানে ওইভাবে কর্মকাণ্ডের সাথে যুক্ত। কাজেই আমি বিশেষ করি যে আওয়ামী লীগকে যদি মোকাবেলা করতে হয়, তাদের কাছ থেকে যদি তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে হয়, সারা বাংলাদেশের ন্যায় আন্দোলন সংগ্রামে যদি রাজপথকে কাঁপিয়ে রাখতে হয়, তাহলে আমরাই সেই আন্দোলনের নেতৃত্ব দিতে সক্ষম। আমি আশা করি যে আওয়ামী লীগকে আমরা তত্ত্বাবধায়ক সরকার দিতে আমরা বাধ্য করতে পারি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দিকপাল জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানকে দেশে এনে তার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমি বিশ্বাস করি যে আগামী দিনে হালুয়াঘাটে বিএনপি সফল কামনা, বিশেষ করে এখানে হালুয়াঘাট এবং ধুবড়া দুটি অঞ্চল আছে। এই দুটি অঞ্চলে জনমতের দিক থেকে, মানুষের আকাঙ্ক্ষার দিক থেকে, মানুষের প্রয়োজনের দিক থেকে, চাহিদার দিক থেকে আমি বিশ্বাস করি যে 4 জন প্রার্থী হতে চায়। একজন তো বিদেশেই আছেন, ব্যারিস্টার তমিজ
তিনি দেশে নাই, ওখান থেকেই নির্বাচন করতে চান। এটা কতটুকু নির্বাচনের জন্য ফ্রুটফুল হবে আমি জানি না। মানুষ সেটা মনে করেন না যে এটা নির্বাচন দিয়ে কোনো তামাশা করার কোনো সুযোগ নেই। এটি এক ধরনের তামাশা, এক ধরনের জনগণের সাথে প্রচারণা, প্রহসন। তো আমি বিশ্বাস করি যে আগামী দিন এই বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা আসন উপহার দিয়ে রাষ্ট্র, আমি মনে করি যে এখানে 151টা আসন মিলে সরকার করা যায়, সেটা না, 201টা আসন পাইতে হবে মিনিমাম। বিএনপিকে আগামীতে আওয়ামী লীগের এই সমস্ত জঞ্জাল মানে করার জন্য, পরিষ্কার করার জন্য 201টা আসন জিততে হবে। আমরা শুধু আমাদের হালুয়াঘাটের আসন জিতবো না, আমরা আমাদের পার্শ্ববর্তী আসনগুলোতেও আমরা প্রভাব বিস্তার তাদেরকে বিজয়ী করে আনবার জন্য আমরা সচেষ্টা থাকবো, প্রচেষ্টা থাকবো। নিশ্চিত আমি বিজয়ী হতে পারব এবং বিজয় ছিনিয়ে আনবার জন্য যে পথ, যে কৌশল, যেসব পদ্ধতি গ্রহণ করা দরকার সেগুলো সবই আমি সর্বশক্তি দিয়ে সেই কাজটা করব, যাতে দলের একটি আসন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং আমি যদি নির্বাচিত হই, আমি সর্বাগ্রে প্রায়োরিটি দিব যোগাযোগ ব্যবস্থা। আমাদের যোগাযোগ ব্যবস্থাকে একটা আপ টু দি মার্ক। এখন যে যোগাযোগ ব্যবস্থা আছে জনগণের কষ্ট, একটা ইউনিয়নের সাথে উপজেলার কানেক্টিভিটি অত্যন্ত দুর্বল। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে প্রতিটা ইউনিয়নের সাথে কানেক্টিং রোডগুলো আমরা গাড়ি চলাচলের যে মানুষ যাতে তাদের পণ্য সরবরাহ করতে পারে, এবং ইউনিয়নের সাথে ওয়ার্ডগুলোকে, প্রত্যেকটা ইউনিয়নের যে 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডকে আমরা 2টা ফেসে, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, আর ইউনিয়ন থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন, এই পর্যায়ে আরেকটি হলো আন্তঃজেলা, যেমন হালুয়াঘাট থেকে নালিতাবাড়ির সাথে, হালুয়াঘাট থেকে নকলার সাথে, হালুয়াঘাট থেকে ফুলপুরের সাথে, হালুয়াঘাট থেকে ধুমাওয়ার সাথে আমরা ইন্টার উপজেলা জেলা, আন্তঃ উপজেলা সংযোগ সড়ক, এই 3টা ফেজে আমরা এই করব। আর একটি হলো আমাদের এখানে 2টা স্থলবন্দর আছে, এই 2টা স্থলবন্দরের যে মেইন রোড, হাইওয়ে, এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। যেহেতু এখন প্রায় 100 কোটি টাকার মতো রেভিনিউ আদায় হচ্ছে, কিন্তু যদি আমরা কানেক্টিভিটি আরও ভালো করতে পারি, কয়েকশো কোটি টাকা সরকারকে রাজস্ব দেওয়া সম্ভব। আমরা দ্বিতীয়ত করব ইলেকট্রিফিকেশন, বিদ্যুৎ সংযোগ দিয়ে মানুষকে যাতে ব্যাপকভাবে পল্লী বিদ্যুতায়ন করা যায়, এবং পিডিবির যে বিদ্যুৎ আছে সেটাও যেন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষকে বিদ্যুৎ সুবিধাটা দিতে পারি, এবং সেটা দিতে পারলে মানুষের অর্থনৈতিক উন্নতি অনেক ভালো হবে। তৃতীয়ত হবে যে আমাদের এখানে 2টা পোর্ট যেহেতু আছে, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার সুযোগ, এবং এই 2টা পোর্টের কারণে হালুয়াঘাটের অর্থনীতি আজকে একটু সবল হয়ে দাঁড়িয়েছে, সেই দ্বারা শক্ত করে দাঁড়াবার সুযোগ পাচ্ছে। অনেকেই এই বাণিজ্যের মধ্যে দিয়ে লাভবান হচ্ছে। আমরা এই বাণিজ্যটাকে আরও সম্প্রসারিত করি, যেহেতু আমরা ভারতের 7 রাজ্যে বাণিজ্য করতে চাই। আমাদের সরকার এটা সাব্যস্ত করছে, কিন্তু আমাদের অর্থনীতির প্রয়োজনে আমাদের দরকার হলো 7 সিস্টারে বাণিজ্যের পথ প্রশস্ত করা, সুযোগ তৈরি করা। কিন্তু সরকারের এই ধরনের কোনো কার্যক্রম নেই। আমি যদি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, আমি ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব দিব। এই 7 সিস্টারের মেইন গেটওয়ে হচ্ছে হালুয়াঘাট। ঢাকা রাজধানীর সাথে হালুয়াঘাট সীমান্তবর্তী যে পোস্ট, সেই পোস্টের দূরত্ব হচ্ছে সবচেয়ে কম, সহজ এবং সোজা পথ। কারণ এটা দিয়ে ভারতে আমরা বাণিজ্য করতে পারি, ভারত থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এখন শুধুমাত্র আমরা ইম্পোর্ট করছি, এক্সপোর্ট করছি। আমরা যাতে ভারতের 7 রাজ্যে বাণিজ্য করতে পারি, আমাদের দেশের পণ্য যাতে ওখানে বাজারজাত করা যায়, আমি তার উপর সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ওখানকার র মেটেরিয়ালস এনে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানে আমরা সেটা অন্তর্ভুক্ত করবো, যাতে আমাদের শিল্প বাণিজ্য সম্প্রসারিত হয়। আর চতুর্থত হবে মানুষের স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্যে, শিক্ষা বাড়ানোর জন্যে। শিক্ষা আর বিদ্যালয় যদি বেশি হবে, তত বেশি শিক্ষিত হবে। আমরা চাইব যে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমরা যেন শিক্ষাকে আরও আধুনিকায়ন, আরও সম্প্রসারণ করি। আর স্বাস্থ্যের বিষয়টি আমরা বলব যে বিভিন্ন ইউনিয়নে আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এটা করতে থাকি।
যে প্রকল্পগুলো আছে, যেগুলোর দ্বারা সমবায় সমিতি, সমাজ কল্যাণ সমিতি, যৌথ মানুষের মহিলাদের ব্যাপারেও আমরা একটা আলাদা গুরুত্ব দিই। এই জন্য আমাদের সমাজের অর্ধেক হচ্ছে নারী, নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তাদের জন্য সেই কর্মক্ষেত্র সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করি। আমাদের এখানে জয়িতা হালুয়াঘাট নামে ইতিমধ্যে একটা সরকার এখানে একটা মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা নিয়েছে। এটাকে আমি যদি দায়িত্ব পাই, পুরোপুরি এটাকে আধুনিকায়ন করে এটা তৃণমূল পর্যায়ের মহিলাদেরকে ঘরে বসে যাতে কুটির শিল্পের দ্বারা তারা লাভবান হতে পারে সেটার জন্য আমি ব্যবস্থা করি। জেলা প্রশাসন বা উপজেলা চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল, সেটি সরকার তার মেয়াদে এটা রাখে, কার্যকর রাখে। আমরা যে অর্ডিন্যান্সের উপরে নির্বাচনটা করেছিলাম, পার্লামেন্টে যখন একটা আইন হলো, পুরো আইনটাই পরিবর্তন করে দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান বর্তমানে একটি ছোটো জগন্নাথ পদবি হিসেবে এটা আমাদের বাজেট নাই, অর্থ নাই, পরিকল্পনা বাস্তবায়নের জন্যে যে ক্ষমতা দরকার, আইনের যে সুযোগ থাকা দরকার সেটা হয়। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যেখানে উপজেলা পরিষদের বাজেট নাই, কিন্তু মানুষ প্রত্যাশা করে যে আমার নির্বাচিত প্রতিনিধি তিনি আমাদের কাজ করেন, কোনো জিনিসই আমাদের হাতে সরাসরি নেই। ফলে আমরা তেমন কোনো উপজেলা পরিষদের অর্থে বা সরকারের যে বরাদ্দ আমরা পাই, এই বরাদ্দ দিয়ে সেই কাজটা করা সম্ভব। এর বাইরে আমি চেষ্টা করেছি যে হালুয়াঘাটে এবার আমি বিগত টাইমে যখন প্রথমবার উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন একটা মহিলা কলেজ করেছিলাম, কালা বাংলা একটা জুনিয়র হাই স্কুল করেছিলাম যেটা এখন হাই স্কুলে রূপান্তরিত হয়েছে, ধারা উচ্চ বিদ্যালয় করেছিলাম, বিভিন্ন বাজারে বাজার শেষ করেছি, ব্রিজ কালভার্ট করেছি। কিন্তু এবার আমাদের সেরকম ফান্ড নাই যে ফান্ড দিয়ে আমরা করব। তো আমরা এরপরে জনগণের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আমি জামিয়া তাওহিদিয়া বরবর মাদ্রাসা নামে একটা বড় মাদ্রাসা এবার ইসলামী শিক্ষার জন্য এটা করতে সক্ষম হয়েছে। আমাদের বিভিন্ন ইউনিয়নে 15টি নতুন প্রাইমারি স্কুল স্থাপন করেছি, যেটা অন্য উপজেলায় মাত্র 3টা স্কুল হয়েছে, সেখানে আমার উপজেলায় 15টা হয়েছে। তো এটা আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। আর আইনের শাসন যেটা বজায় রাখা দরকার, আমাদের দ্বারা আইনের শাসনে কোনো বিঘ্ন হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় না। আমরা চেষ্টা করেছি আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখার জন্য। আমার এলাকার মানুষ, আমি শান্তিপ্রিয় মানুষ, তারা অন্যান্য অঞ্চলের মতো একটু মানে অ্যাগ্রেসিভ না, যেটা আমি আমার জনগণকে ধন্যবাদ দিতে চাই। আমরা তাদেরকে কিছু দিতে পারি না, কিন্তু তারা অসন্তুষ্ট হয়। আমার বিশ্বাস আমরা যদি ক্ষমতা পাই, উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা কিছু কাজ করতে পেরেছি। কিছু ওয়াটার সাপ্লাই আমরা করেছি, কিছু স্যানিটেশনের ব্যবস্থা করেছি, কিছু কমিউনিকেশন, গুড কমিউনিকেশন, কিছু স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু হেল্প করার সুযোগ যতটুকু আমাদের আছে আমরা আমাদের এই সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করেছি, যাতে অর্থের অপব্যবহার না। আমরা 50-60 লাখ টাকা পাই, আমি আগে 5-6 কোটি টাকা বরাদ্দ পেতাম, আর 8-10 হাজার মেট্রিক টন গম পাইতাম, এখন 160-70 টন গম। এটা দিয়ে তো আর কোনো জনগণের কাজ করা যায় না। এই 60 লাখ টাকা দিয়ে আগে আমি একটা ইউনিয়নই হয়তো 50-60 লাখ টাকা বরাদ্দ দিতে পারতাম, এখন আমার পুরো 12টা ইউনিয়নের জন্য 50 লাখ টাকা, এটা দিয়ে সেটা করা সম্ভব হয়। তারপরেও আমরা চেষ্টা করেছি যে জনগণের স্বার্থের পক্ষে কাজ করার জন্য, জনগণের ইচ্ছার পক্ষে কাজ করার জন্য, তাদের ইচ্ছার পক্ষে থাকার জন্য, যেন জনগণ আমাদের পক্ষে থাকে। তো সেদিক থেকে আমি মনে করি, বিশ্বাস করি যে জনগণ আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কোনো কারণ আমি ঘটাই নি। উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি তাদের জন্য হার্মফুল নই, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অনেকেই উপজেলা চেয়ারম্যান হয়ে জনগণের স্বার্থের বিপক্ষে কাজ করেছে, আমার সাথে আমরা যারা প্রার্থী দাবিদার, আপনারা যে বলেছেন যে যদি আমাকে নমিনেশন না দেয় তাহলে কী হবে, আমি প্রথমত বলবো যে আমি দল করছি। দল গত 2টা নির্বাচনে আমার মনোনয়ন দেয়নি, আমি দলের সাথেই ছিলাম। আজকেও যদি আমাকে মনোনয়ন না দেয়, যেহেতু আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি
মনোনয়ন না পেলেও দলের স্বার্থ রক্ষা করার জন্য দলের সাথে থাকে। আর আপনাদের যে প্রশ্ন যে জনগণ কী করবে, সেটা জনগণ তো ক্ষুব্ধ হবে, মানে তাদের মানে ইচ্ছার বিপক্ষে মনোনয়ন দিলে সেটা বিরূপ প্রতিক্রিয়া হইতেই পারে, এবং তারা তাদেরকে নাও মানতে পারে। না মানার পরিবেশ পরিস্থিতি বিদ্যমান বেশি, কারণ তাদের দ্বারা এলাকার যারা নেতাকর্মী এবং জনগণ কখনোই তাদের কাছ থেকে সেই ধরনের সহযোগিতা পায়। ফলে জনগণের উষ্মা প্রকাশে, ক্ষোভ প্রকাশে একটা সুযোগ হয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে তারা বলাবলিও করছে যে যদি আফজাল খানকে বা সৈয়দ আদনান সালেহ প্রিন্সকে যদি নমিনেশন দেওয়া হয়, তাহলে তারা বিবেচনা করেন যে এখানে বিএনপি হয়তো এই আসনটা জয় পাবে না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মানে জয়ের সম্ভাবনা হয়ে যায়। আমরা চেষ্টা করব যে দল গতবারও আফজাল খানকে মনোনয়ন দিয়েছিলেন, তিনি আগের বার ৬,০০০ ভোটে ফেল করেছিলেন, কিন্তু বিগত নির্বাচনে ৬০,০০০ ভোটে ফেল করেছেন। এটা তার ক্রমাবনতি হয়েছে। এই বছর নির্বাচনের পরে সে আর জনগণের সাথে কোনো যোগাযোগই রাখে, জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনই ৪.৫ বছর পরে এসে এটা কতটুকু কাভার করা যাবে, ওয়ার ইন ডাউট। আমাদের সন্দেহ আছে যে এর মধ্যে দিয়ে জনগণের মতের কোনো পরিবর্তন ঘটানো যাবে কি। আর যদি সেটা ঘটানো না যায়, তাহলে সারা হালুয়াঘাট ধোবাড়াতে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এবং আমি এটা বলতে চাই যে 1986 সালে আমি আরেকবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সেখানে নির্বাচনের মাঠে ছিল। এরশাদ সাহেব হালুয়াঘাটের হালুয়াঘাট হাই স্কুল মাঠে তিনি সভা করতে এসেছিলেন, কিন্তু হালুয়াঘাটের জনগণ তাকে নাঙল দেখতে দেয়নি। আমার মার্কা ছিল রিক্সা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি রিক্সাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। এত জনগণের মানে ছিল, আবেগ ছিল। আমি বিশ্বাস করি এই আবেগ পুনর্বার হালুয়াঘাটের রাজপথে আবার প্রকাশ হতে, এবং জনগণ যেহেতু একটি দলের প্রাণ শক্তি হচ্ছে জনগণ, কর্মী বাহিনী, তাদের ইচ্ছাকে, তাদের মতামতকে, তাদের সমর্থনকে ইগনোর করা খুবই কঠিন। এবং আমার নেত্রী সেটা বলেছেন যে তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেন। কাজেই আমি আপনার ওই প্রশ্নের উত্তরে বলব যে এখানে মনোনয়ন না পাওয়ার কোনো কারণ নেই। জনগণ যদি সমর্থন দেয় এবং দলের নেত্রী যদি এটা অবজার্ভ করেন, সার্ভে করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলনে আমি আলী আসগর প্রার্থী হয়ে আসছি, এটা 100% আমি নিশ্চিত।